ট্রেন ভাড়া করে ট্রেনের টিকিট কেটে যাওয়া আসার হয়তো সেই সামর্থ্য আমার নয়, সেই জন্য বলবে এটাকে ওই আপনার মাথার উপরে ছাদ নাই, আপনার ছাদ যাতে হয় তাকে সে পাবে কিভাবে এটা বলবে কি আপনি ভোট দিয়ে তাকে দিল্লি পাঠাচ্ছেন। এই 16 লক্ষ ভোটাররা ভোট দিয়ে দিল্লিতে এই জন্যই পাঠায় যে আমার মাথার উপরে ছাদ নয়, আমার 100 দিনের কাজে টাকা পাচ্ছি না, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ হোক, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক। এক কথায় যেখানে দেশের আইন তৈরি হয়, যেখানে দেশের আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠালাম ইতিপূর্বে 17 বার। কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের পাড়াতে আমাদের এলাকাতে কাঁচা বাড়ি আছে, মাথার উপরে ছাদ নাই। এই বর্ষা বৃষ্টি আসলে অনেকের রোমান্টিক হয়, অনেকে বলে আপনার কি বলে বৃষ্টির ভিডিও তুলে বাংলার জয় হোক, চোরের হাত থেকে বাংলা বাঁচুক। ভালো থাকবেন, ভালো থাকবেন। বাংলার জয় হবে না? আমরা বাংলার জয় চাই তো, দেশের জয় চাই, কিন্তু চোরেদের দিয়ে বাংলার জয় হয় না। গত রাত্রে আমি একটা জায়গাতে প্রোগ্রাম করে বার হচ্ছি, ওটা পরে তো আগে আমি ফিরে আসি আমার জায়গাতে। আমার একটা এমপিকে পাঠানোর কারণটা কি? এই আবাস যোজনা নিয়ে যে সমস্যা হচ্ছে, যারা আবাস যোজনার পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, এটা সমাধান কে করবে? এই যে গরিব মানুষ থেকে পার্লামেন্টে গিয়ে বলবে নাকি যে আমি বাড়ি পাচ্ছি না? সে 40,000 30,000 এই যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদের লোককে দিয়ে দিতে পারছে না বলে বাড়ি পাচ্ছে না। যে 30,000 40,000 হাতে ধরিয়ে দিয়ে জয় বাংলা বলে দেবে সে বাড়ি পেয়ে যাবে। আর গরিব মানুষটা যা শুধু জয় বাংলা বললেও সে যদি না কাটমারি দিতে পারে সে বাড়ি পাবে না। ও তৃণমূলের লোক হলেও বাড়ি পায় না। আমি আপনাদের বলি এই সমস্যার সমাধান করার জন্যই তো আইন। এই আইনটা যেখানে তৈরি হয় সেখানে যদি আপনার লোক না পৌঁছাতে পারে, ওই এইরকম 1952 সাল থেকে ভোট দিয়েছেন, 17 বার ভোট দিয়েছেন, আরো 17 বার ভোট দেবেন, কিছু লাভ হবে না। যে আছে তাই আরো তলনিতে চলে যাবে। আপনাদের বলি, আমাকে কটা বাজবো, আমাকে আর একটা প্রোগ্রাম নিতে যেতে হবে, উলুবেড়িয়াতে প্রোগ্রাম আছে। আমি শেষের দিকে এসে আপনাদের বলি একটা এমপির কাজটা কি। দ্বিতীয় কাজ হচ্ছে, বললাম প্রথম কাজ কি সমস্যাগুলোকে পার্লামেন্টে উত্থাপন করা। দ্বিতীয় কাজ যে বিল পাস হয় সেই বিল বা নতুন কোনো বিলের সংযোজন, নতুন কোনো বিল পাস বা অন্য কোনো বিলের সংযোজন বিয়োজন হলে নাগরিকের বিপক্ষে গেলে তার বিরোধিতা করা। 3 নম্বর কাজটা হচ্ছে ইউনিক আইডিয়া শেয়ার করা, যাকে প্রাইভেট বিল বলা হয়। আমি এখানে বলে যাই যে কল্যাণবাবু তো একজন এমপি এবং সাথে সাথে একজন অ্যাডভোকেট নিজেকে দাবি করে, তাহলে উনি কটা কথা জনগণের হয়ে পার্লামেন্টে বলেছে তার তথ্যটা কল্যাণবাবু নিশ্চিতভাবে জাঙ্গিপাড়ার মানুষের কাছে ভোট চাইতে আসলে আগে তথ্যটা দেবে, তারপরে ভোট চাইবে। দ্বিতীয় আপনাদের জেনে রাখা দরকার, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। তিনি 3 বারের এমপি, তার মানে এনার ল্যাডে কত টাকা আসছে? 75 কোটি টাকা প্রায় এসেছে। তো আপনারা বলুন এই 75 কোটি টাকা শ্রীরামপুরের কল্যাণবাবু কোথায় কোথায় খরচ করেছে আপনাদের একটু জানা দরকার তো ভাই, জানা দরকার তো। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি 20 তারিখে ভোট, এই 20 তারিখের আগে কল্যাণবাবুরা এই তথ্য প্রকাশ করবে না, তথ্য করবে না। কারণ এই তথ্যটা প্রকাশ করলে এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা থেকে যারা কাটিং করে ওই শঙ্করাঢ্যদের মাধ্যমে দুবাইয়ে পাঠাচ্ছে তাদেরকে ধরা পড়ে যাবে। জয় বাংলা স্লোগান দিচ্ছে, বাংলার জয় হয়ে বলছে, বাংলার উন্নয়নের টাকা দুবাইয়ে চলে যাচ্ছে শঙ্করাঢ্যের হাত ধরে, সেটা এখন জেলে আছে। ইডি না কে ধরেছে? তো কথা হচ্ছে এটা বলবে না। কারণ আমি বলে রাখি আমি একজন বিধায়ক, তো এই যে লাইট পোস্টের নিচে আপনারা বসে আছে, এটা ধরুন না এমপি ল্যাডে হয়েছে, আমি বোঝানোর জন্য বলছি। তো কত টাকা খরচ হয় না হয় এটা আমি ভালো করে জানি। একটা কল কোনো জায়গায় নলকূপ বসিয়েছে, দেখবেন হয়তো এরা শ্বেতপত্র এই জন্যই প্রকাশ করবে না, নলকূপটা করতে হয়তো 1 লাখ টাকা খরচ, বিল হয়েছে 3 লাখ টাকা। নওশাদ সিদ্দিকী বিধায়ক তো এটা ধরে নিতে পারবে। কারণ আপনাদের বলে রাখি একটা বিধায়কের বছরে 60 লাখ টাকা পায়, সেটা বেড়ে এখন 70 লাখ হয়েছে, সেটাও নওশাদ সিদ্দিকীর জন্য, সেনাশিস চক্রবর্তীর জন্য নয়, এলাকার বিধায়কের জন্য। সেনাশিস তাকে জিজ্ঞাসা করবেন, আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে 10 লাখ টাকা বছরে বাড়িয়েছি,
তো আমি যখন এই ল্যাডের টাকাটা কিভাবে খরচ করব, বিভিন্ন এজেন্সি আমার কাছে এসেছিল, আমি তাদের সাথে কথা বলছিলাম। বিভিন্ন এজেন্সি লোকেরা বলছে এরকম করতে হবে, এইরকম করতে, এই করলে ভালো, এই করলে ভালো। তারপরে ম্যাক্সিমামই আমাকে বলেছে ভাইজান কত পার্সেন্ট নেবেন। প্রথম যখন আমি শুনছি আমি অবাক হয়ে গেছি, কত পার্সেন্ট নেবো মানে? আমি ভালো করে বলো, বলছে কত পার্সেন্ট আপনার জন্য রাখতে হবে। আমি তখন তাড়া দিয়েছি, আমি ভাই ঠিক করে বলো তো। তখন বলছে ভাইজান আপনি জানেন না, এমপি এমএলএদের যে টাকাগুলো আসে সেই টাকার যে কাজটা হয় ওর থেকেও অনেক এমপি এমএলএ 30%, 20% আবার কাটমানি নিয়ে নেয়। বুঝতে পেরেছে কত কামানুর লাইন আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তাকে উত্তর দিয়েছিলাম যে জনগণের ট্যাক্সের টাকা, এটা আমার বাবার নয়। এই টাকাটা কাজ করান, যদি প্রয়োজন লাগে বলবেন, আরো কিছু যুক্ত করে দেবো, ভালো করে কাজটি যাতে হয়। তো এখানে আপনার উদাহরণের জন্য বলছি, একটা হাইমাস্ট লাইট করতে 3.5 লাখ টাকা খরচ আছে খুব বেশি হলে। সেই লাইটটা দেখবেন হয়তো কল্যাণবাবুদের কেন এখন শ্বেতপত্র প্রকাশ করছে না, 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, কেন জনমানুষ আনছে না? আমি ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে আশ্বস্ত করে রেখেছি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে আমি যে ওই 3.5 কোটি টাকা মতো হিসাবে পাবো, ওই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি টোটাল হিসেব করে খামে ভরে প্রতিটা বাড়িতে আমি পৌঁছে দেবো। আমার দায়িত্ব টোটাল, আমার দায়িত্ব। তো ভোট দিয়ে আমাকে আইনসভার মধ্যে পাঠিয়েছে, আমি কি কি করেছি আমি তাকে জানাতে হবে না? তো কল্যাণবাবু তো 3 বারের এমপি, 15 বছরের এমপি, তিনি বুঝাবে না এটা? কিন্তু ওটা দেবে না, কারণ হাইমাস্ট লাইট খোঁজ নিয়ে দেখবেন 3 লাখ 3.5 লাখ খরচ, ওটা 7 লাখের বিল করে 3.5 লাখ টাকা তো ঝেড়ে দিয়েছে। হয়তো এটা বেরিয়ে পড়তে পারে। একটা কল করতে 1 লাখ টাকা খরচ, 3.5 লাখ টাকা কল করার বিল করেছে, 2.5 লাখ টাকা ওখান থেকে বেরিয়ে গিয়েছে। এখন যদি ওটা প্রকাশ করে আমার কাছে যদি ঘুরে ফিরে আসে, আমি তো ধরে ধরে বলে দিতে পারবো এই মালটাতে এত টাকা, এই মালটাতে এত টাকা, এই মালটাতে এত টাকা নিয়েছে। কারণ আমিও তো এই ধরনের কাজ করেছি। একটা 100 ফুটের ঢালাই রাস্তা, 8 ইঞ্চি গেজ, 6 ইঞ্চি গেজ, 8 ফুট চওড়া, 100 ফুটে ঢালাই রাস্তা করেছে। বিল ধরাচ্ছে, চোতা ধরিয়ে দিচ্ছে কত, 10 লাখ টাকা খরচ। ওটা কত খরচ, 3.5 লাখ টাকা কি 4 লাখ টাকা খরচ হয় সেটা তো আমি জানি, কারণ আমি তো ভাঙড়ে রাস্তা করার জন্য এস্টিমেট নিয়েছিলাম। বুঝতে পারছেন, চড়িটা ধরা পড়ে যাবে। তো এমপি স্যার, এমপি মহাশয় কাজ করবে না। আপনাদের বলে রাখি, আপনাদের মূল্যবান ভোট 20 তারিখে খামচিনের পক্ষে যদি যায়, খামচিনকে যদি পার্লামেন্টে আপনারা পাঠান, আমরা যে কাজ করব, ধরুন এই জাঙ্গিপাড়া বাজারে একটা আপনার হাইমাস্ট লাইট থেকে শুরু করে যে সমস্যায় আছে সেই সমাধানের জন্য এমপি ল্যাডের যেটা খরচ হবে, ওই খরচের জন্য ওখানে আমরা একটা মনিটরিং কমিটি গঠন দেবো। যে মনিটরিং কমিটির কাজ কি হবে, ওই এলাকার মানুষেরা থাকবে, সাধারণ ওই এলাকার মানুষেরা থাকবে, থেকে যে কাজটা হবে সে কাজটা বুঝে নেবে। আপনাদের উদাহরণের জন্য বলছি যে আপনারা অবাক হবেন যে হাইমাস্ট লাইটের জন্য আগে একটা ফাউন্ডেশন করতে হয় তলায়, হয়তো 12 mm রডের কথা বলা আছে, ওখানে 6 mm রড দিয়ে কাজে মিটিয়ে নেয়। ওটা ক্ষতিটা কার হয়? জনগণের ট্যাক্সের টাকা কদিন টিকবে, ভেঙে পড়ে যাবে। তো ওটা 12 mm দিচ্ছে কি দিচ্ছে না, কি কোম্পানি সিমেন্ট দিচ্ছে, কি রড দিচ্ছে, কি বালি দিচ্ছে, কি পাথর দিচ্ছে, বা লাইটটা হয়তো ফিলিপসের বা হ্যাভেলসের দামি লাইট 3200 টাকা জোড়া কি পিস একটা, তার পরিবর্তে লোকাল 800 টাকার মাল দিয়ে দিচ্ছে। 6 মাস 8 মাস পরে কেটে যাচ্ছে লাইটগুলো। এই সমস্যাগুলো সমাধান কিভাবে হবে? আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান, যে কাজ আপনাদের এলাকায় উন্নয়নের স্বার্থে হবে, যে কাজ আপনারা করতে বলবেন সেটা হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে কাজ হবে তা কাজ হওয়ার আগে শিডিউল থাকবে, কত mm রড লাগবে, এখানে কি কোম্পানি লাইট, কি বালি, কি পাথর, কি আছে, সবটাই শিডিউল ঝুলানো থাকবে। আর মনিটরিং কমিটি হবে, ওই মনিটরিং কমিটির কাজ হবে, কাজ যেটা হচ্ছে সেটাকে ইঞ্চিতে ইঞ্চিতে পাই টু পাই বুঝে নেওয়া, যাতে না কোনো এখানে দুর্নীতি হয়। ওই কমিটির মধ্যে আমরা চাইবো সিপিএম এর বন্ধুরাও থাকুক, আমরা চাইবো বিজেপির বন্ধুকেও রাখার জন্য, আমরা চাইবো তৃণমূলের বন্ধুদেরকে রাখার জন্য, এবং সাধারণ মানুষও থাকবে, যাতে আমাদের কাজের মধ্যে কোনো না দুর্নীতি ঢুকতে পারে, যদি আপনারা সুযোগ দেন। বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে বাজার মাইক অনেক দূর দিয়েছেন, বা একটা বুদ্ধিমানের কাজ করেছে আমাদের কমিটির লোকেরা। তাই আমি একটা কথাই বলি, আচ্ছা আপনারা এই জাঙ্গিপাড়া, এই ফুলপুরা, এই অযোধ্যা, এই সীতাপুর, এখানে এত মারামারি, হানাহানি, খুনোখুনি ভোট নিয়ে কেন? আপনারা যারা আছেন পথ চলতি মানুষের কাজ উদ্দেশ্য বলছি, আমরা কি কোনোদিন দেখেছি মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে? বলুন, জোরে বলবেন ভাই। অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর লড়াই হতে? আপনার মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কুণাল বাবুর লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে সুজন বাবুর লড়াই হতে?
আমরা কোনোদিন দেখিনি, না দেখাটাই স্বাভাবিক, এটা আমরা দেখতেও চাই না। কিন্তু আমরা কি দেখি, জাঙ্গিপাড়ার বুথে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, মারামারি করে মাথা ঠাতা ফাটিয়ে থানা পুলিশ হয়ে একাকার হয়ে যাচ্ছে। কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, কেউ জেল খাটছে। এটা বন্ধ হওয়া দরকার। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, একটা স্লোগান, মানে এই ধরনের স্লোগান 1952 সাল থেকে হয়ে আসছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বেশ ভালো, শুনতে খুব ভালো লাগে। এই ধরনের স্লোগান 1952 সাল থেকে আপনার দাদু দিয়েছে, আপনার বাবা দিয়েছে, এখন আপনারা দিচ্ছেন। কিন্তু নেতারগুলো দেখুন, 1952 সাল থেকে যখন ভোটাভুটি সিস্টেম এসেছে, দেশ স্বাধীনের পর থেকে প্রথম ভোটিং সিস্টেম 1952 সালে হয়েছে। দেখুন আপনার দাদুরা ওই নেতার দাদুদের জন্য এই স্লোগান দিয়ে মাথা ফাটিয়েছে, কাউকে মেরেছে, কেউ মরেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কেউ কেস খেয়েছে, কেউ জেল খেটেছে। আপনার দাদুদের পরিবারগুলো ধ্বংস হচ্ছে। আর তারপরে দেখুন আপনার বাবাদেরকেও ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগানের এমন স্লোগান আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনার বাবারা একইভাবে ওনাদের নেতা তৈরি করতে হবে, স্যার বলে দিয়েছেন, বাবু বলে দিয়েছেন, দাদা বলে দিয়েছেন, দিদি বলে দিয়েছেন। মারামারি হানাহানিতে জড়িয়ে মাথা ফেটেছে, কেস খেয়েছে, জেলে গেছে, শ্মশানে গেছে, নাহলে কবরস্থানে গেছে। এখন নেতারা কি করছে, আপনাদেরকে এখন আমাদেরকে ওই স্লোগানই দিতে বলছে। আমার প্রশ্ন এখানে একটাই, কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে? এটা বলুন জোরে, খারাপ লাগছে নাকি সেলিম সাহেবের ভক্তদেরকে? মমতা ব্যানার্জি লড়াই করেছে, অভিষেক বাবু লড়াই করেছে, শুভেন্দু বাবু লড়াই করেছে, পার্থ বাবু লড়াই করেছে? এরা লড়াই করেনি। এরা এসি রুমে বসে শুভেন্দু বাবুকে ডেকে মমতা ব্যানার্জি চা খাইয়েছে। অন্তত বলেছে আমার ভাইপোটাকে অন্তত গ্যারেজ করিস না বাবা, যা করিস করিস। শুভেন্দু বাবুকে ডেকে, শুভেন্দু বাবু এখন বিজেপির লিডার, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী ডেকে চা খাওয়াচ্ছে, এখানে লড়াই নয়। আর জাঙ্গিপাড়া বাজারে বিজেপি কর্মীর মাথা ফাটানোর জন্য, ঠ্যাং ভাঙার জন্য তৃণমূলের নেতারা হই হই করছে। তাদের উপরগুলোকে একটু দেখুন না আপনারা। পার্থ বাবু তৃণমূলের নেতা, সুজন বাবু সিপিএম এর নেতা, এসি রুমে বসে গল্প করছে, কোনো অশান্তি নাই। আর জাঙ্গিপাড়াতে সিপিএম এর লোককে পিটানোর জন্য, মারার জন্য তৃণমূলের বন্ধুরা হই হই করছে। কুণাল ঘোষ বিজেপি তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এক জায়গায় বসে তারা কেক কাটছে এসি রুমে। তাদের মধ্যে কোনো মারামারি নাই, যত মারামারি এই বুথ স্তরে। আমি অনুরোধ করছি, মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন, বিভিন্ন দলকে ভালোবাসেন, অবশ্যই যার আইডিওলজি যাকে ভালো লাগবে করবেন দল, এটাই তো ডেমোক্রেসি। সংবিধানের ধারায় 18 বছরের ধর্মের সংবিধানে উল্লেখ আছে, 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে। তাহলে আমাদের এটা তো রাইট, এই রাইটটাকে আমরা যথাযথ পালন করি না, এনজয় ঠিকঠাক করে করি না। কেন দাদা দিদির কথা শুনে আমরা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছি? কাকে মারছি? জ্যাঠার ছেলেকে মারছি, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, ফুফুতো ভাই, চাচতো ভাই, খালার ছেলে, মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাচ্ছি। আর নেতারা, দাদু ছিল নেতা, বাবা ছিল নেতা, ছেলে নেতা হয়েছে, তার ছেলেকে নেতা করার জন্য প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। আর এখানে যারা আছেন, এখানে আপনারা একটুখানি বলুন তো, আপনাদের কজনের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে? একটু হাত। আমার তো মনে হয় সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে, তাই তো নাকি? হ্যাঁ, এই যারা জয় বাংলা স্লোগান দিয়ে গেল না তৃণমূলের বন্ধুরা, খোঁজ নিলে দেখা যাবে ওদের বাচ্চাগুলোও কিন্তু সরকারি স্কুলে পড়ে। আচ্ছা, আজকে এখানে বাজার, এখান থেকে বাড়ি যাবেন, আর আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে। আমি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে 100টা বাচ্চা আপনারা গার্জেনরা বাড়ি যাবেন, গিয়ে ক্লাস 6-এর বাচ্চা আপনার বইটা খুলে দেবেন, অঙ্কটা বলবেন বাবু একটু অঙ্কটা করত। ক্লাস 6-এ পড়ে আপনার বাচ্চা, ক্লাস 4-এ পড়ে, 3-তে পড়ে, 5-এ পড়ে, যাবেন গিয়ে বলবেন বাপ, ক্লাস 6-এর বাচ্চাকেই বলবেন বাপ তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে সেটাকে ইংলিশে লিখে দিত। 100টা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, 100টা বাচ্চার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 95-90টা বাচ্চা ঠিকঠাক করতে পারবে না। কিন্তু কল্যাণ বাবুর পরিবারের লোকজনকে দেখুন, সেনাশিস বাবুর পরিবারের লোকজনকে দেখুন, বড় বড় নেতাদের জন্য এত মাথা ফাটাফাটি করলেন, এত মারলেন, কেস খেলেন, অমুক দাদা জিন্দাবাদ, অমুক দিদি জিন্দাবাদ, যার জন্য করলেন, তাদের বাড়ির ছেলে মেয়েকে দেখুন,
কেউ সরকারি স্কুলে পাঠায়নি, সব বেসরকারি স্কুলে পাঠিয়েছে কল্যাণবাবু পরের প্রজন্মকে নেতা করে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর আপনাদের ছেলেগুলোকে লাঠিয়াল বানাবার জন্য। সুকৌশলে পশ্চিমবাংলার প্রায় 8,500 স্কুল এই কল্যাণবাবুরা সুকৌশলে বন্ধ করে দিচ্ছে, যাতে করে আপনি এখন কল্যাণবাবুর হয়ে লাঠিয়াল বাহিনী হয়েছেন, আপনার ছেলেগুলো যাতে কল্যাণবাবুর ছেলেদের হয়ে মারামারি করে, সেই জন্য আপনার ছেলেদেরকে সুকৌশলে অশিক্ষিত করে রাখছে। তাই বন্ধুগণ, একটু ভাবার সময় এসেছে। দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন, আমি বিরোধী করবো না, যার ভালো লাগবে দেবে, কিন্তু যাদের হয়ে দাদা দিদি জিন্দাবাদ করছেন সেই দাদা দিদি কিন্তু আপনাদেরই সচেতনতার অভাবে আপনাদের ছেলেদের ভবিষ্যৎগুলো নষ্ট করে দিচ্ছে। আপনি বলুন না দাদা দিদিকে গিয়ে, দাদা আমাদের ক্লাবটা খারাপ ভেঙে গিয়েছে, টালির চাল ছিল ও ঢালাইয়ের টাকা দিয়ে দেবে। গিয়ে বলুন দাদা ক্যারাম বোর্ডটা একটু খারাপ হয়ে গেছে, ম্যাচ বোর্ড দেবে। দাদা আমাদের টিভিটা ঝিলঝিল করছে, খারাপ আছে, 52 ইঞ্চি এলসিডি দিয়ে দেবে। আর ওই দাদাকেই গিয়ে বলুন না দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, টিচার নাই, টেবিল চেয়ার ঠিক নাই, ছেলেরাও যায় মেয়েরাও যায়, হাই স্কুলে 7, 8 ছেলে মেয়েগুলো একটু বড় হয়েছে, ওদের বাথরুম আলাদা নয়, মেয়েরা যে বাথরুমে যায় সেটা ঠিকঠাক নয়, উপযুক্ত নয়, কিন্তু বাথরুমটা ঠিকঠাক করে দিতে বলুন না। সব ডাস্টার ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে টিচার দিক না, দেখবেন দেবে না। কারণ কি, যদি আপনার ছেলে মেয়ের হাতে বই পেন খাতা তুলে দেওয়া যায়, আপনার ছেলে মেয়ে যদি কলেজ স্কুলের হাই স্কুলের গন্ডি পড়ে কলেজে চলে যায়, আপনার ছেলে আর কল্যাণবাবুর ছেলে হয়ে মারামারি করবে না। কারণ আমি তো বুঝতে পারছি না, মারামারি করেছে কল্যাণবাবু, দাদা দিদি বলে দিয়েছে দাম করে মেরে দিলাম, মাথা ফাটলো 307। হয়তো জাঙ্গিপাড়া থানাকে এখন কল্যাণবাবু প্রেসার দিয়ে আপনাকে তুলবে না, কিন্তু মনে রাখবেন মামলাটা আপনার নামে হয়ে আছে। কালকে এই জাঙ্গিপাড়া থানা পুলিশ কিন্তু আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে যদি খাপে পড়ে যায়। কিন্তু আপনি কেন মেরে দিতে যাচ্ছেন আপনি বোঝেন না, আপনাকে বোঝানো হয়নি। আপনি মারতে গেছেন, মাথায় মেরে দিয়েছেন, মারা গিয়েছে। 302-কে জেলের বাইরে আর বার হতে পারবেন না। আমি জানি না বলে যে কাজ করে ফেলছি। আর আপনার আমার ছেলেদেরকে যদি পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, কলেজ ইউনিভার্সিটিতে যায়, আপনার আমার ছেলেরা কালে কল্যাণবাবুর ছেলেদের হয়ে আর মারামারি করতে যাবে না। কল্যাণবাবুর ছেলেদের হয়ে যদি বুথ দখল না করে আপনার আমার ছেলেরা, কল্যাণবাবুদের ছেলেদের হয়ে যদি মারামারি না করে, কল্যাণবাবুর ছেলে তাহলে কি করে এমপি হবে না? সেই জন্য কল্যাণবাবু তার পরের প্রজন্মের জন্য কথা ভেবে পশ্চিমবাংলায় কল্যাণবাবুরা 8,500 স্কুল বন্ধ করে দিচ্ছে। তাই ভাবার সময় এসেছে, যারা কল্যাণবাবু জিন্দাবাদ বলছে, যারা দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ করছেন, তাদের উদ্দেশ্যেও বলছি, একটু ভাবুন, জিন্দাবাদ দিচ্ছেন 4 বার দিন, আমার কোনো যায় আসে না, কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা এই কল্যাণবাবুরা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তাই এদের হাত থেকে যদি বাঁচতে চান, আপনার আগুনের খেলাটা একবার খেলুন, এদের বিরুদ্ধে ভোট দিন। এরা তখন নড়ে চড়ে বসবে। সেনাশিস বাবুকে ভোটের পরে আর দেখা যায় না, কল্যাণবাবুকে হারাবেন, সেনাশিস বাবু দেখবেন অন্তত সপ্তাহে একবার করে জাঙ্গিপাড়ায় ঘোরাঘুরি করছে, 4 দোকানে সেখানে বসছে। ঠিক ভোটের সময় যেভাবে কাকা জ্যাঠা মামা পিসি মাসি ভোটের সময় চেয়ে ভোটটা নিয়ে চলে গেছে, এই যে 1.5 বছর বাকি আছে, সেনাশিস বাবু দেখবেন 1.5 বছর ধরে আপনাদেরকে সার্ভিস দেবে। একটু সচেতন হবে। ভাই, বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কিন্তু লড়াইটা শুধু আজকের লড়াই নয়, এই লড়াইটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যে পুলিশ বন্ধুরা আছে, আমরা অনেক কিছু বলি, পুলিশ যেন মন্দিরের ঘন্টা, যে আসে সেই একবার করে মন্দিরে যে যায়, দেখুন সেই পুজো দিক আর নাই দিক, একবার করে দেখুন সে নাড়াবে, ঘন্টা নাড়াই তো ভাই। পুলিশের জন্য মন্দিরের ঘন্টা। বিরোধীরাও পুলিশকে সমালোচনা করছে, শাসকও পুলিশের সমালোচনা করছে, কিন্তু ওদের দুর্দশার কথা আমরা জানি না অনেকে। আপনি একটু যদি কোনো পুলিশের সাথে যোগাযোগ থাকে জানবেন, একটা পুলিশের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটিকে ছাড়িয়ে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে। মমতা ব্যানার্জি শুধু খেতে কাটছে আর থানা বাড়াচ্ছে। আরে ভালো জিনিস, থানা বাড়াও না, কে বলেছে? ভাঙড়ে নাকি আমাকে জব্দ করার জন্য 4টে থানা দিয়েছে, আবার 4টে দেবে। আমি বলেছি তো বুথে বুথে পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছি মমতা ব্যানার্জি। আমার কোনো যায় আসবে না, মানুষের ভালোবাসা নিয়ে জিতবো, যদি মানুষ না চায় জিততে পারবো না। তো থানা বাড়াচ্ছে, পুলিশ বাড়াচ্ছে না। তাহলে আমাদের পুলিশগুলোকে কি করতে হচ্ছে? 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করাচ্ছে। কিন্তু আপনার আমার বাড়ির যদি পুলিশ ভাই এত টাকা ডিউটি করবে কেন? তারপরে হচ্ছে কেন্দ্রীয় সমাহারে যে ডিএ পাওয়ার দরকার, 2011 সালের আগে বলেছিল, যারা কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না তাদের সরকারে থাকা যায় না।
আর আজকে কি ভুলে যাচ্ছে? এখন বলছে ঐচ্ছিক বিষয় নয়। পুলিশ বন্ধুদের হয়ে আওয়াজ তুলতে হবে, সিভিক বন্ধুদের হয়ে আওয়াজ তুলতে হবে, সমকাজে সমবেতনের কথা বলতে হবে। 1000 টাকা বেড়েছে এই ফিনান্সিয়াল ইয়ার থেকে, এটাও কিন্তু আমার জন্য এতবার আমি 1000 মানে সিভিকদের মাইনে বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে আমি এতবার বলেছি, মমতা ব্যানার্জি আর সহ্য করতে পারে না, অন্তত বলেছে 1000 দিয়ে নওশাদের মুখটা চুপ করা। কিন্তু 1000 বাড়িয়ে চলবে না। আমার সিভিক বন্ধুরা কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করছে না, সমকাজে সমবেতন দিতে হবে। আর আপনার আমার ছেলেদের যারা 550 টাকা 330 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি করতে পারে, কোনো তোলাবাজি চলবে না, 15 লাখ 20 লাখ দিয়ে কোনো চাকরি নয়, মেধার ভিত্তিতে যাতে চাকরি পায় তার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 20 তারিখে আশা করব সকাল সকাল যাবেন, চুপচাপ খামচিহ্নে ভোট দিয়ে আমাদের সারিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাবেন, জনগণের জনপ্রতিনিধি হয়ে আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবেন। ধন্যবাদ।